বাড়িওয়ালার মেয়েটির রাগ করে বলে উঠল, এই ছেলে, তোকে ছাদে আসার পারমিশন কে দিয়েছে? পিছন ফিরে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। এ তো দেখছি নির্ঘাত বলিউডের নায়িকা। মনে হচ্ছে শুটিং বাদ দিয়ে এখানে অবসরে ঘুরতে আসছে। তাহলে তানবীরের কথা ঠিক, ও যা বিবরণ দিয়েছিল এখন তো দেখছি তার থেকেও বেশি সুন্দরী। বাড়িওয়ালা মেয়েটি চিৎকার মেরে বলল, আই হ্যালো, ছাদে আসা পারমিশন তোকে কে দিয়েছে শুনি? বাড়িওয়ালার মেয়ের চিৎকার মেরে বলাতে নিমিষেই ভাবনার বিচ্ছেদ ঘটে গেল এবং তার প্রত্যুত্তরে বললাম, জি মানে আমি এখানে নতুন ভাড়াইটিয়া। বাড়িওয়ালা মেয়ে বলল, তো ছাদে কেন আসছিস? আমি নিশ্চুপ। বাড়িওয়ালার মেয়ে, কি হলো, কথা বলছিস না কেন? আমি বললাম, সরি, ভুল হয়ে গেছে, আর ছাদে আসবো না। বাড়িওয়ালা মেয়ে বলল, আমাদের বাসায় ভাড়া থাকবি, ভালো কথা, কিন্তু ভুলেও আমার পারমিশন ছাড়া ছাদে আসবি না, কথাটি যেন মনে থাকে। আমি বললাম, জি আচ্ছা, মনে থাকবে। তারপর ওখানে আর কোনো কথা বললাম না। আমার জীবনেই প্রথম একজনকে দেখলাম যে কারণ ছাড়াই মিসবিহেভ করল। কি সাংঘাতিক মেয়ের বাবা, আমাকে চিনে না, জানে না, আর আমার সঙ্গে কিনা দুর্ব্যবহার করল। না, এই মেয়েটার কাছ থেকে দূরে থাকতে হবে, নয়তো যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। এইদিকে তানিশার বাবা মাও ভালো নেই। যাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, আর সে কিনা মান অভিমানে তাদের বাসা ছেড়ে চিরতরে চলে গেল। এই বিষয়টা তানিশার বাবা মা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তানিশাও তার বাড়িতে তার বাবা মার মুখে বিষণ্ণতার প্রতিচ্ছবি লেগেই থাকে দেখে মন খারাপ হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেটা অবশ্য তার নিজের অপরাধ বলে মনে করে। আজ এই পরিস্থিতি এমনটা হতো না যদি সে ওই সব গালি না দিত। কি থেকে কি হয়ে গেল তানিশা কিছুই বুঝতে পারল না। তবে তারও এখন অনুশোচনা হচ্ছে, কেন সে তার ভাইকে এসব বলতে গেল। হৃদিতার ফ্যামিলি তো ইতিমধ্যে রনিকে খুঁজতে শুরু করে ফেলেছে ক্ষমা চাওয়ার জন্য। তারা যখন বুঝতে পারছে নির্দোষ একজন মানুষ যে কিনা বিনা অপরাধে গ্রামবাসীর সামনে অপদস্থ অপমান সহ্য করল, কিন্তু প্রকৃতপক্ষে সে তো অপরাধ করেইনি, তারপরও তাকে শাস্তি পেতে হলো। এটা যার সঙ্গেই হোক না কেন মেনে নিবার কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু রনি তো পরিস্থিতির শিকার। তার কথা তো তখন গলা ফাটিয়ে বললেও কেউ শুনত না। যখন গ্রাম ছেড়ে শহরে চলে গেল তখন তাদের সামনে সত্যটা প্রকাশিত হলো। সত্যটা জানার পর হৃদিতা সহ তার পরিবার অনেকটাই লজ্জিত আর অনুতপ্ত। অনুশোচনায় বারবার বিবেকে নাড়া দিয়ে উঠছে তাদের। কিন্তু তাদের এই অনুশোচনা এবং অনুতপ্ত সেটা এখন মূল্যহীন আবেগ ছাড়া কিছু না। এবার গল্পের বর্তমানে ফিরা যাক। তানভীরকে উদ্দেশ্য করে বললাম, দোস্ত, বাড়িওয়ালা মেয়ের নামটা কি বলতো? তানভীর বলল, বাড়িওয়ালা মেয়ের নাম শুনে তুই কি করবি? আমি বললাম, আরে ভাব ধরছিস কেন, বলতে বলছি বল। তানভীর বলল, বাড়িওয়ালার মেয়ের নাম হচ্ছে আরোহী, এবার ইন্টার 2য় বর্ষ পড়ছে। আমি বললাম, দোস্ত, তুই যা বলছিস একদম রাইট, দেখতে কিন্তু বলিউডের নায়িকাদেরও হার মানাবে, কিন্তু তার আচরণ একটুও ভালো না। বিকেলে একটু ছাদে ঘুরতে গেলাম তো আরোহী আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করল দোস্ত, যা বলার মতো না। তানভীর বলল, আগেই বলছিলাম বাড়িওয়ালা মেয়ে মানে আরোহীর সামনে পড়িস না, মেয়েটা কোনো ছেলেইকে সহ্য করতে পারে না। আমি তো আজ প্রায় 3-4 মাস এখানে আসছি, ভুলেও তো তার সামনে পড়ি না। আরোহীর বিষয়ে আঙ্কেল আমাকে আগেই বলছে। আচ্ছা বাদ দে এসব কথা, একটা কাজের কথা ছিল তোর সঙ্গে। আমি বললাম, কি কাজের কথা বল। তানভীর বলল, ঢাকা শহরে চলতে গেলে টাকার প্রয়োজন, কিন্তু তুই যদি কোনো কিছু না করিস তাহলে থাকা খাওয়া কোনোটাই হবে না। তাই বলছিলাম যে কোনো একটা চাকরির ব্যবস্থা কর, নয়তো আমার সঙ্গে পার্ট টাইম জব করতে পারিস, সেটাতেই তোর খাওয়া থেকে শুরু করে বাড়ি ভাড়া, পড়াশোনার খরচ ভালোই চলবে। আমি বললাম, দোস্ত, আমার কোনো সমস্যা নাই, তাছাড়া তুই যে জব করছিস সেটাতে আমার ভাবাভাবির কোনো বিষয় নেই, তুই চাইলে কালকেই আমাকে জবে জয়েন করিয়ে দিতে পারিস। তানভীর নিজেকে কিছুটা নিচু মনে করে বলল, দোস্ত, কিছু মনে করিস না, আসলে আমার সামর্থ্য নেই যে তোকে কদিন এমনি খাওয়াতে পারবো, এর জন্য বাধ্য হয়ে চাকরির কথাটা বলতে হলো, তুই আবার কথাটাকে অন্যরকম ভাবে দেখিস না প্লিজ। আমি বললাম,
আরে দোস্ত, কি সব আবুল তাবুল বলছিস? তুই যে আমার জন্য যতটুকু করেছিস এতেই অনেক। তাছাড়া বাস্তবতা কি জিনিস তা আমি ভালো করেই জানি। তুই আমাকে পার্ট টাইম জব নিয়ে দিতে চেয়েছিস, এতেই অনেক। এছাড়া আমাকেও তো কদিন পর এমনি চাকরি করতে হতো। তানভীর বলল, আচ্ছা আমি তাহলে বসকে ফোন করে তোর চাকরির বিষয়টা কনফার্ম করছি। তানভীর এই বলে ফোন বাইরে নিয়ে চলে গেল। কিছুক্ষণ কথা বলে এসে বলল, দোস্ত নো টেনশন, তোর চাকরি হয়ে গেছে। আর হ্যাঁ, কালকে গিয়ে কলেজে অ্যাডমিশনটা করিয়ে নিবি কেমন? ধন্যবাদ বন্ধু, আমি আসলে কল্পনাও করিনি ঢাকা শহরে অসময়ে এসে অ্যাটলিস্ট তোর কাছে এতটা হেল্প পাবো। বাড়ি থেকে রাকিবের কথা ভেবে ঢাকায় রওনা দিয়েছিলাম এবং তার ওখানে গিয়েছিলাম। সে আমাকে আদর যত্ন করে খাওয়া দাওয়া করালেও যখন বললাম তোর এখানে 2টা দিন হয়তো থাকতে হবে, ব্যাস রাকিবের স্ত্রী আমার কথা শুনে রাকিবকে কি যেন একটা ইশারা করল। তখন রাকিব নিমিষেই তার রং পাল্টাতে লাগলো এবং আমাকে তাড়ানোর বিভিন্ন রকমের বাহানা করল। আমিও তো ছোট বাচ্চা না যে তার ইশারা করে কি বলল সেটা বুঝব না। তারপর ওখান থেকে বাইরে চলে আসলাম। রাস্তায় ফুটপাতে 2টা দিন নির্ঘুমে কাটাইতে হয়েছে। কারো কাছে যাওয়ার মতো কোনো রাস্তাই ছিল না। একা একজনকে কেউ বাসা ভাড়া দিতে চায়নি। তারপর তোকে দেখে এক বুক আশা নিয়ে সবটাই যখন তোকে বললাম, সেটা শুনে তুই ঠিকই আমার পাশে এসে দাঁড়ালি। ঢাকা শহরে উপকার করলে একমাত্র তুই করেছিস। তোর এই উপকারের কথা আমি জীবনেও ভুলব না দোস্ত। এইটুকু বলে থেমে গেলাম। তানভীর বলল, আরে সবাই কি বন্ধুর বিপদের পাশে থাকতে পারে? পারে না, তারা শুধু সুসময়ে বন্ধু। আজ তোর সময় ভালো, সব বন্ধুই তোর পিছনে ঝুঁকে পড়বে। যখন কোনো বিপদের সম্মুখীন হবি তখন বুঝতে পারবি কে তোর আসল বন্ধু। তাছাড়া রাকিবের বিষয়ে যে কথাগুলো বললি, এটা নতুন কোনো বিষয় না। আসলে এই ঢাকা শহরের মানুষজন, তারা আত্মীয় স্বজনরা তাদের বাসায় থাকবে সেটা তারা আশা করে না। যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ভালো মন্দ খাইয়ে বিদায় করে দে। তোর বেলায়ও তাই হয়েছে। আচ্ছা যাই হোক, এখন রাত প্রায় 10টা বাজতে 10 মিনিট বাকি। খাবার খেয়ে ঘুমোতে পড়ি। ওকে, ঘুমোতে যাচ্ছি। তারপর রাতের খাবারের পর্ব শেষ করে ঘুমোতে গেলাম। চোখটা বন্ধ করলেও ঘুমের কোনো ভ্রূক্ষেপই নেই। বারবার শুধু কাকাই কাকিমা তানিশা তাদের কথা খুব মনে পড়ছে। ছোট থেকে তাদের ওখানে মানুষ হয়েছি, কখনো বুঝতেই দিইনি আমি এতিম। যখন তানিশা বলল আমি তাদের রক্তের কেউ না, কথাটা শুনে নিমিষেই সব কেমন জানি উল্টোপাল্টা হয়ে গেল। তানিশা কথাটা কি আদৌ সত্যি বলছে নাকি মিথ্যা? মিথ্যা হতে যাবে কেন? কাকাই তো আর মিথ্যা বলবে না। তাছাড়া এতদিন ভেবে আসছিলাম তারা আমার আপন কাকা কাকিমা, কিন্তু ভাগ্যের কি পরিহাস, সবটাই যেন স্বপ্নের মতো বদলে গেল। ভালো থেকো তোমরা, তোমাদেরকে আমি আমার বাবা মাই মতো ভালোবাসি। আর হয়তো তোমাদের ওখানে যাব না। এসব ভেবে কখন যে ঘুমিয়ে পড়ছি তা নিজেও জানি না। সকালে ঘুম ভাঙালো তানভীরের ডাকে। তানভীর বলল, দোস্ত উঠ, রেডি হয়ে নে, বস ফোন করেছিল, আজকেই তোকে নিয়ে যেতে বলছে। ওকে, রেডি হচ্ছি। তারপর তানভীর সঙ্গে চলে গেলাম নতুন চাকরিতে। লক্ষ্য করলাম অনেক বড় একটা রেস্টুরেন্ট। এখানে সাধারণত বড় লোকই আসে। রেস্টুরেন্ট দেখেই বোঝাচ্ছে তানভীর একটা ভদ্রলোকের সঙ্গে চাকরির ব্যাপারে কথা বলল। ওই ভদ্রলোকটাও আমাকে চাকরি দিতে অমত পোষণ করল না। চাকরিটা হয়ে গেল। মাস শেষে স্যালারি নির্ধারিত করল 15,000 টাকা। এতেই মাশাল্লাহ আমার ভালোই চলবে, কোনো অসুবিধা হবে না। তানভীরকে আরেকবার ধন্যবাদ দিয়ে বললাম, আমি বললাম, দোস্ত চল আজ হাজির বিরিয়ানি খাবো। তানভীর বলল, আমার কাছে টাকা নাই, আরেকদিন খাওয়া মনে। আরে ধুর, আমি তোকে খাওয়াবো, হাজার হোক চাকরি নিয়ে দিলি, ট্রিট তো তোর একটা প্রাপ্যই আছে, চল। রাতে বাইরে খাবার খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গেটে আসতেই লক্ষ্য করলাম থালা ঝুলানো। এটা দেখেই রীতিমতো অবাক হয়ে তানভীরকে জিজ্ঞেস করলাম। উঠলাম। আমি বললাম, দোস্ত গেটে তালাবদ্ধ থাকলে কি করে রুমে যাব? রাত তো 10টাই বাজে নেই, এর মধ্যে তালা গেটে লাগিয়ে ঝুলিয়ে দিল। এই বাড়িওয়ালার মেয়ে আরোহী ইচ্ছা করে রাত 9টার সময় গেটে তালা লাগিয়ে দেয়। মেয়েটা বদমেজাজি প্লাস নিচকা শয়তানি। দোস্ত টেনশন করিস না, আঙ্কেলকে ফোন করে জানিয়ে দিচ্ছি। এই বলে তানভীর বাড়িওয়ালা আঙ্কেলের কাছে ফোন করে জানিয়ে দিল। কিছুক্ষণের পরে বাড়িওয়ালা আঙ্কেল গেটে এসে বিনয়ের সুরর বলতে লাগলো, বাবারা তোমরা কিন্তু বিরক্ত হয় না প্লিজ, আরোহী মাঝে মধ্যে গেটে তালা লাগিয়ে চাবি তার কাছে রেখে দেই। আমি বললাম, আঙ্কেল আরোহী এসব কেন করেন? আরোহী চায় না এই বাসাতে কেউ ভাড়া থাকুক,
তোমাদেরও বাসা ভাড়া দিতাম না, কিন্তু তানভীর আমার কাছে পূর্বে পরিচিত ছিল, যার দারুণ তাকে আর না করতে পারিনি। আচ্ছা বাদ দাও এসব কথা, এই চাবিটা তোমাদের কাছে রাখো। মাঝে মধ্যে আরোহী যদি তালা লাগিয়ে দেয় তো তার ডুপ্লিকেট চাবি এইটা। আঙ্কেল এই বলে গেটের অপাশ থেকে চাবিটা তানভীরের হাতে দিল। তারপর রুমে চলে গেলাম। অপরদিকে হৃদিতা বলল, তানিশা, তোর ভাইয়ের খোঁজ কি এখনো পাসনি? ও ছোট থেকে একটু জেদি, যা বলে তাই করে। ও তোকে প্রপোজাল দিয়েছিল আর তুই তাকে রিজেক্ট করছিলি। সেই দিন আমিও বাড়িতে গিয়ে বিষয়ে প্রচুর পরিমাণ জ্বালিয়েছি এবং মজা করে বলছি, তোর এই খ্যাতমার্কা চেহারায় কোনো মেয়েই তোকে ভালোবাসবে না, বুঝলি? আগে নিজের গেট আপ ঠিক কর, তারপর কাউকে প্রপোজাল দিস। সে আমার প্রত্যুত্তরে শুধু একটাই কথা বলছিল। রনি বলল, একদিন হৃদিতাও আমাকে ভালোবাসবে দেখে নিস, আর আমি যেটা বলি তা কিন্তু করে ছাড়ি, সেটা তুই ভালো করে জানিস। সেদিন থেকে তোর পিছনে ও কাঁঠালের আঠার মতো 2টা বছর লেগে থাকলো, কিন্তু তুই তো কোনো রেসপন্সই দিলি না। তাহলে একবার ভাব তার জিতটা কেমন। আর আমি যদি টেলিভিশনে সিরিয়াল দেখি, ও গিয়ে ক্রিকেট খেলা দেখবে, নয়তো মুভি দেখবে, তবুও আমাকে কিছু দেখতে দিবে না। টেবিলে খেতে বসলে আগে ওকে দিতে হবে, তারপর সে আমি খেতে পারবো। সবসময় এমন প্যারাই দিত। হৃদিতা, বিশ্বাস কর, মাঝে মধ্যে মনে হতো আমাদের বাসা থেকে ও চলে যাচ্ছে না কেন। চলে গেলে হয়তো একটু শান্তি পেতাম, কিন্তু ও এমন বিহেভ করতো যেন আমার আপন ভাই। তাছাড়া রনিও জানতো না যে ও এতিম। তোদের সেই ঘটনা ঘটে যাওয়ার পর আমি রেগে সব বলছি যে তুই আমাদের রক্তের কেউ না, অনেক জ্বালিয়েছিস, এবার আমাদের বাসা ছেড়ে যেদিকে খুশি সেদিকে চলে যা। ও তাই করলো, আমাদেরকে ছেড়ে চলে গেল ঠিকই, কিন্তু তার সব মেমোরিজগুলো এখন আমাদেরকে এমন কষ্ট দিচ্ছে, সেটা তোকে বলে বুঝাতে পারবো না। এই বলে তানিশা চোখের পানি মুছে নিল। তানিশার কথা শুনে হৃদিতার যেন হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগলো। তার জন্য তো এসব ঘটনা ঘটেছে, এসব ভেবে হৃদিতা নিজের মধ্যে অনুতপ্ত হচ্ছে। তারপর নিজেকে সামলে নিয়ে বলতে লাগলো। তানিশা বলল, তাহলে কি তোর ভাই আর গ্রামে আসবে না? তানিশা বলল, আমার মনে হয় না যে ও আর গ্রামে আসবে। হৃদিতা কথাটা শোনা মাত্রই তার যেন নিমিষেই সব আশা শেষ হয়ে গেল। হৃদিতা মনে মনে তাকে নিয়ে ভালোবাসার বীজ বপন করছিল ঠিকই, কিন্তু তানিশার কথাতে সেটা নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল। তারপরও কেন জানি তার অপেক্ষা থাকবে, হৃদিতা মনে মনে সিদ্ধান্ত উপনীত হলো। এভাবে তাদের দিন কাটতে লাগলো। কথায় আছে না, দাঁত থাকলে কেউ দাঁতের মূল্য কেউ বুঝে না, তেমনই রনি চলে যাওয়াতে হৃদিতার ভালোবাসা একটু বেশিই বেড়ে চলেছে। এইদিকে হুট করে শফিক সাহেব তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, এই হৃদিতার মা, একটা খুশির খবর আছে। শফিক সাহেবের স্ত্রী পারভিনা বেগম বলল, কি বলো? শফিক সাহেব বলল, এই রেহেনা আভা আমাদের হৃদিতা মামুনিকে পছন্দ করেছেন, বিয়ের কথাও বলছেন। পারভিনা বেগম বলল, ও তার মানে রেহেনা আফার ছিলেন নিলয়ের সঙ্গে আমাদের হৃদিতা মামুনির বিয়ের কথা উঠেছে। শফিক সাহেব তার পারভিনাকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, আমি বাজারে যাচ্ছিলাম, হঠাৎ রেহেনা আভা আমাকে ডেকে বাসায় নিয়ে গেল এবং খাবারের পর্ব শেষ করে হৃদিতা মামুনিকে নাকি রেহেনা আফার অনেক পছন্দ, তাই হৃদিতা মামুনিকে নিলয়ের বউ করে নিয়ে যেতে চায়। রেহেনা আফার কথা শুনে তার প্রতিউত্তরে আমি শান্ত গলায় বললাম, আভা, আমি আগে আমার মেয়ের মতটা শুনি, তারপর আপনাদের জানাচ্ছি। এই বলে তাদের বাসা ত্যাগ বাসায় আসলাম। এখন বলো, নিলয়ের সঙ্গে আমাদের হৃদিতা মামুনিকে কেমন মানাবে? পারভিনা বেগম বলল, নিলয় তো দেখতে শুনতে ভালো, কিন্তু তার আগে হৃদিতাকে জানাও, সে কি মত দেয়? হ্যাঁ, ভালো একটা কথা বলেছ, আগে হৃদিতাকে বলতে হবে। শফিক সাহেব তার স্ত্রীর পারভিনার সঙ্গে এসব কথা আলোচনা করছে, এর মধ্যে হৃদিতা কলেজ থেকে ফিরল, কিন্তু মুখ ভার করে। শফিক সাহেব তার মেয়ের মুখটা ভার দেখে বলে উঠল, হৃদিতা? হৃদিতা বলল, জি আব্বু বলো। শফিক সাহেব বলল, মা, আমরা একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি, কিন্তু এখানে তোমার মত লাগবে, তাহলে আমরা এই বিষয়ে এগোতে পারবো। হৃদিতা বলল, আব্বু কি সিদ্ধান্ত নিয়েছ? শফিক সাহেব একটু বলে হেসে উঠল, সিদ্ধান্তটা হচ্ছে আমাদের হৃদিতা মামুনি তো এখন অনেক বড় হয়েছে, তার জন্য বিয়ের সমর্থন আসছে, আর এখন তাকে বিয়ে দিয়ে আমাদের বাসা থেকে বিদায় দিতে চাচ্ছি। শফিক সাহেব কথাটি হেসে খেলে বলল, হৃদিতার মনে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। এমনিতেই কলেজে তানিশার কথা শুনে হৃদিতার মন খারাপ হয়ে আছে, এর মধ্যে আবার তার বাবা এসব বলছে। হৃদিতা নিজেকে সামলে নিয়ে তার বাবাকে বলল, আব্বু, তুমি যদি জোর করে কারো কাছে বিয়েটা দিয়ে দাও, তাহলে তোমার মেয়েকে হারাবে, এটুকু মনে রেখো। হৃদিতা এই বলে তার রুমে চলে গেল।
শফিক সাহেব তার মেয়ের কথা শুনে থতমত খেয়ে পারভিনাকে জিজ্ঞেস করলো, এই তোমার মেয়ের কি হয়েছে বলো তো? আমি শুধু বিয়ের ব্যাপারে একটু বললাম আর এতে আমি নাকি মেয়ে হারাবো, এটা কেমন কথা? হ্যাঁ, পারভিনা বেগম বলল, আমার মনে হয় হৃদিতা কাউকে পছন্দ করে, এর জন্যই বিয়ের কথা শুনে রিয়্যাক্ট করতে শুরু করেছে। শফিক সাহেব কিছু চিন্তা করে বলল, হ্যাঁ সেটাই হয়তো হবে। অপরদিকে তানবীরের নতুন চাকরির সুবিধার জন্য তাকে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে। তানবীর ব্যাগে সবকিছু গুছগাছ করে নিচ্ছে, সেটা দেখেই রনি বলে উঠল। আমি বললাম, আরে দোস্ত, সবকিছু এভাবে গুছগাছ করে নিচ্ছিস কেন? তানবীর বলল, দোস্ত আমার তো চাকরিটা হয়ে গেছে, তোকে কিছুদিন আগে যে চাকরির কথাটা বলছিলাম না, সেই চাকরিটাই হয়ে গেছে, এখন সেখানেই যেতে হবে। আমি বললাম, সেখানে মানে কোথায় যাচ্ছিস? তানভীর বলল, চিটাগং। দোস্ত আঙ্কেলকে তোর কথা বলছি, তুই এখানেই থাকতে পারবি। আমি নিশ্চুপ। তানভীর হাতে ব্যাগ নিয়ে বলল, আরে বন্ধু মন খারাপ করিস না, চাকরির জন্যই তো যেতে হচ্ছে, তবে মাঝে মধ্যে তোর সঙ্গে ঢাকায় এসে দেখে যাব, এখন আমাকে বাস স্টেশনে এগিয়ে দে। মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। ঢাকা শহর একটা মাত্রই বন্ধু পেয়েছিলাম, আজ সেও চাকরির জন্য চলে যাচ্ছে, যার সঙ্গে সব কিছু শেয়ার করতাম, আজ থেকে সেটা আর হবে না। এসব ভাবতেই তানভীর কাঁধে হাত রেখে বলে উঠল, কিরে দোস্ত যাবি না? আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, চল। এই বলে তানভীরকে বাস স্টেশনে নিয়ে গেলাম। তানভীরকে বাসে তুলে দিয়ে আসতে লাগলাম। পিছন দিক থেকে তানভীর বলে উঠল, দোস্ত ভালো থাকিস আর মাঝে মধ্যে ফোন দিস, ভুলে যাস না কিন্তু। না রে দোস্ত, তোকে ভুলবো না, তুইও ভালো থাকিস। এসব কথা শেষ করতে গাড়ি স্টার্ট দিল। তারপর তানভীরকে বিদায় দিয়ে বাসায় আসলাম। আরোহী দরজার সামনে দাঁড়িয়ে থেকে বলতে লাগলো, তোর বন্ধু চলে গেল, তাহলে তুই কেন এই বাসায় আটকে গেলি? তুইও চলে যেতি তোর বন্ধুর সঙ্গে। আরোহীর এমন ধারা কথা শুনে মনটা চাচ্ছে যে তার গালে কৌশে কয়েকটা থাপ্পড় মেরে দেই। কথায় আছে না, সব চাওয়া পূরণ হয় না, সেটা ভেবেই নিজের রাগ কন্ট্রোল করলাম। তারপর কোনো কিছু না বলে রুমে এক পা সামনে বাড়াবো এমন সময় আরোহী পিছন দিক থেকে এমন একটা কথা বলল, যেটা শুনে নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে আরোহীকে দেয়ালের সঙ্গে চেপে ধরে বলতে লাগলো,